Yes, doctor. Mrs. Bhaiti? Excuse me. Mrs. S.M. Vaiti. হ্যাঁ ও তো আমি অদ্ভুত ব্যাপার আমাদের স্বামীরা আত্মীয় নন তো হতে পারেন। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? মধুকর বাইতে। আরে, মধুকর তো আমারও স্বামীর নাম। আচ্ছা, আপনার স্বামী কি কাজ করেন? উনি মাছের ব্যবসা করেন, ফিশিং ট্রলার্স। আরে, আমার স্বামীরও এই ব্যবসা। প্লিজ ইয়ার কি করবেন না, আমি কিন্তু সিরিয়াস। এই দেখুন আমার স্বামীর ভিজিটিং কার্ড, এতে পরিষ্কার লেখা আছে ওনার মাছের ব্যবসা, ভার্সোয়া, মুম্বাই। এই দেখো, এটা আমার স্বামীর কার্ড। ওহ, বিশ্বাসঘাতক। মধুকর ভৈতি আমার নাম, মধুকর ভৈতি। এই ডগড়ু, এইসব ঝামেলার কাজ এখানে নিয়ে আসবি না, বুঝেছিস? আমি জানি তুই কি কাজের জন্য আমার বোটটা চাইছিস। আরে জানোই যখন ভয়তি সেট তখন তো সরাসরি বলতে পারতে। আরে কোটি টাকার পাউডার, চলো এক ট্রিপের জন্য 50 লাখ দেব। 50 লাখ? আরে মধুকর ভৈতিকে টাকার গরম দেখাচ্ছিস তুই? হ্যাঁ, টাকার গরম দেখাচ্ছিস? আমি এইসব ঝামেলায় পড়তে চাই না, কেননা আমি জেলে যেতে চাই না, জেলে, বুঝেছিস? আরে এবার কেটে পড় তুই, চল চল কেটে পড়। হ্যালো, আরে কি হয়েছে শ্রেয়া? মধুকর, কোথায় তুমি? আজ ক্লিনিকে আমার সাথে একটা মহিলা দেখা আরে হয়েছে। তো কি করবো আমি তোমাকে বলেছিলাম তো আমার কাজের সময় আমাকে ফোন করবে না, আমি খুব ব্যস্ত আছি। বলছি তো এখন ফোনটা রাখো। কাজের নিকুচি করেছে, আমি দেখা করবো এখনই। তাহলে বসে থাকো, আমি আজকে বাড়ি আসবো না, বুঝেছো? আমাকে 4টের সময় মান্ডবা রওনা হতে হবে, আর আজ রাতে আমি বন্দরেই থাকবো। আরে বাবা, কেউ নেই আমার সাথে, কোনো মহিলা নেই আমার সাথে, তোমার বিশ্বাস হচ্ছে না? না তো এসে দেখো এখানে। চলো এবার মধু, ফোন রাখো। মধু শোনো। এই, তুই এখনো গেলি না এখান থেকে? পুলিশকে ডাকবো, তোকে জেলে নিয়ে যাবে এক্ষুনি। পুলিশকে আমার কথা বলার আগে তুই নিজের কথা ভাব, বুঝেছিস? মধু ভাই, একটা কথা বলি। আপনি শ্রেয়ার সাথে এত খারাপভাবে কেন কথা বলেন? ও তো আপনার স্ত্রী। শ্রীকান্ত, তুই আমার এখানে চাকরি করিস ম্যানেজারের, এখন তুই আমাকে শেখাবি যে আমি আমার বউয়ের সঙ্গে কিভাবে কথা বলবো আর কিভাবে বলবো না? হ্যাঁ, তুই শুধু মনে রাখিস যে শ্রেয়া আমার বউ, আর তুই ওর এত বড় সমব্যথী হয়েছিস। এখনো এখানে দাঁড়িয়ে কেন? আমাকে ভোর 4টের সময় মান্ডবা যেতে হবে। আজ জেনারেটর খারাপ, রাত্রে বোটে অন্ধকার থাকবে। আরে ওসব আমি ঠিক করে দেবো, তুই এখন যা, বাজার থেকে মোমবাতি নিয়ে আয়। সন্ধে 6টাতেই কেবিনে অন্ধকার হয়ে যাবে। যা, এক্ষুনি যা, তাড়াতাড়ি যা। আরে ভাই, সবাই মধুকর ভাইতিকে পাগল ভাবে রে ভাই। মধুকর, 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 মধুকর। মধু, 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 কি হলো? মধু, 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 কি হয়েছে? মধু, 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 মধু,
কে তুমি? আর এটা? এই আমার স্বামী মধু, একে কেউ খুন করেছে, কেউ খুন করেছে। বেশি চালাকি না করে বন্দুক আমাকে দাও। গল্প এরপর বাঁক নেয়। কেডি যখন প্রথম স্ত্রী জানতে পারে যে দ্বিতীয় স্ত্রীর প্রথম স্বামী আসলে সে প্রথম স্বামী না দ্বিতীয় স্বামী, যে বুঝে তার গেছি আমি। দ্বিতীয় স্ত্রীর প্রথম স্বামীর তৃতীয় স্ত্রীর ভাই। বুঝে গেছি, আর বুঝে গেছি যখনই আমি। তিন ভাই আর ঝিলমিল, তিন আমি বুঝে বোন গেছি মিলে- তোর গল্প সুপার হিট একদম। না মানে তুই বুঝেছিস তো? ঝিলমিল দেখ, বুদ্ধিমানদের ইশারাই কাফি। বুঝে গেছি আমি। অ্যাডভোকেট পাঠক, হ্যাঁ, সরি ভাই। আসুন আসুন। সম্রাট দত্তা, আগে হ্যাঁ, আমি বলুন। আপনাকে ফোন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন, বসুন বসুন। Sure. বলুন, আপনার কোনো বন্ধুর কেস ছিল? হ্যাঁ, আমার কলেজের খুব কাছের ফ্রেন্ড শ্রেয়াবতী। আচ্ছা, এও আমার খুব ঘনিষ্ঠ কলেজ বন্ধু ঝিলমিল। ছবি বানাচ্ছে আজকাল। হ্যাঁ, ওনাকে ওনার স্বামী মধুকর ব্যাতি খুনের দায়ে অ্যারেস্ট করা হয়েছে। আমি চাই আপনি ওনাকে বাঁচান। এক মিনিট, কেন আপনার মনে হয় যে শ্রেয়া নির্দোষ? মিস্টার কেডি পাঠক, আমি আপনার কাছে একটা কেস নিয়ে এসেছি। আমার বসের শ্রী। তুমি এখানে কি করছো? আমিও শ্রেয়ার কেস নিয়ে এসেছি। ঝিলমিল, বুঝতে পারলি তো? আপনারা দুজনেই একই কেস নিয়ে আসছেন। হ্যাঁ, একদম ঠিক বলেছেন, একই কেস নিয়ে এসেছি। কিন্তু আপনি এই লোকটার কেস নেবেন না। দেখো শ্রীকান্ত, তুমি ওকে 4 বছর ধরে জানো, কিন্তু আমি ওকে 14 বছর ধরে চিনি, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু আমি ওই 4 বছরের মধ্যেই এক মিনিট, হোল্ড অন। আমি বোঝাচ্ছি আপনাদের। আপনারা দুজন আলাদা আলাদা ভাবে একই কেস নিয়ে এসেছেন। বাঁচাতে হবে তো শ্রেয়াকে। আপনারা দুজন তবুও যে এই যে লড়ছেন, তার কোনো খাস কারণ রয়েছে নাকি কোনো কারণ নেই এতে? অকারণ। হ্যাঁ, অকারণ। এই কেডি সেম প্লট। এক মিনিট ঝিলমিল, কি বলছিলেন আপনি? মাথাটা সামলে তবে। কি হলো, লাগলো? স্টুপিড কোয়েশ্চেন। কেডি, সেই রাতে কোনো অপরিচিত লোক আমাকে ফোন করে বলে যে স্মাগলার ডাগলু মোড়ে এখানে আসবে। আমি যখন এখানে পৌঁছালাম, আমি মধুকরের লাশ পেলাম আর ওর স্ত্রী হাতে বন্দুক নিয়ে। কিন্তু মধুকরের খুন সেদিন ওই গুলিতে তো হয়নি, না? হ্যাঁ কেডি, এটাই তো আশ্চর্যের বিষয় যে ওর বন্দুক পুরো ভর্তি ছিল, ওর থেকে একটাও গুলি চালানো হয়নি, আর ওই বন্দুকের কোনো রেজিস্ট্রেশনও নেই। তার মানে হলো যে ওই বন্দুকে শ্রেয়ার আঙুলের ছাপ থাকার কোনো গুরুত্বই নেই। কিন্তু খুনের অস্ত্রে ওরই আঙুলের ছাপ রয়েছে। এই দরজার লোহার হাতল দিয়ে 3 বার মধুকরের মাথায় মারা হয়েছিল, যার ফলে ওর মৃত্যু হয়। যখন রিভলভার আছে তখন কেউ কারোর খুন কেন ডোরের হ্যান্ডেল দিয়ে করবে? আর তারপর রিভলভারটা এখানে রেখে কেন পালিয়ে যাবে? এটা কি কেডি? কোনো লেডিস স্যান্ডেলের ভেঙে যাওয়া হিল। এটা আমার। তোমার এটা? তুমি কবে থেকে লেডিস স্যান্ডেল পড়ো? আমার মানে হলো এই প্রমাণটা আমার লাগবে। বুঝেছি ভাই, এটাকে সেন্স অফ হিউমার বলে। ওই বন্দুকটার মতো এই হিলও শ্রেয়ারই হবে। এই মোমবাতিটা দেখছো তবে? হ্যাঁ, এটা এরকম হেলে আছে কেন? ইন্টারেস্টিং। ইয়োর অনার, অনেকদিন ধরে মিস্টার মধুকর ভাইতি যুগ্ম জীবন যাপন করছিলেন তার দুজন আলাদা আলাদা স্ত্রীর সাথে। কিন্তু সেদিন সিগমা পলিক্লিনিকে ওনার সত্য প্রকাশ পায়, যখন ঘটনাক্রমে ওনার দুজন স্ত্রী মিসেস শ্রেয়া ভাইতি আর মিসেস সুগন্ধা ভাইতি পরস্পরকে দেখেন। মিসেস শ্রেয়া ভাইতি, খুবই স্বাভাবিক যে আপনি প্রচন্ড আঘাত পান। আর তাই সেই রাত্রে আমি মধুকরের সাথে দেখা করতেও নৌকায় যাই। কটার সময়? হ্যাঁ, প্রায় 10:30টার সময়।
কিন্তু আমি যখন ওখানে গেলাম তখন আমি দেখলাম মিসেস ভাইতি, আপনি বন্দুক নিয়ে কেন স্বামীর সাথে দেখা করতে গেলেন? না না, এই বন্দুক আমার না, এটা আমি কেবিনে কুড়িয়ে পাই। আমি তো ভুল করে তুলে ফেলেছিলাম। আর এটা যেটা দিয়ে আপনার স্বামীকে খুন করা হয়েছে, এতেও আপনার আঙুলের ছাপ কি ভুল করে এসেছে? একদম ঠিক বলেছেন আপনি, ভুল করেই হয়েছে। আমি বুঝিয়ে দিচ্ছি। ইয়োর অনার, এই দরজার হাতল দিয়ে খুনি মিস্টার ভাইতিকে খুন করার পর খুব চালাকি করে এটাকে আবার ওই দরজায় লাগিয়ে দেয়। আর এটা সম্ভবত না ইয়োর অনার। শ্রেয়া আর ভাইতির ওই হাতল না ধরে দরজা খোলা সম্ভব ছিল না। এই কারণেই ওনার আঙুলের ছাপ এই হাতলে রয়েছে। আর প্রসিকিউটর ম্যাডাম, এই যে বন্দুক যেটার কথা তখন আপনি বলছিলেন, সেটা ওখানে খোলাই পড়েছিল। এটা মিসেস শ্রেয়া ভাইতির নয়। কিন্তু ইন্সপেক্টর দাবে এই বন্দুক মিসেস শ্রেয়া ভাইতির হাতেই দেখেছিলেন। হ্যাঁ ইয়োর অনার, আমি যদি তক্ষুনি নৌকার কেবিনে না পৌঁছাতাম তাহলে উনি খুন করে ওখান থেকে সহজেই পালিয়ে যেতেন। ইন্সপেক্টর দবে, আপনি নিচে কি করে পৌঁছে গেলেন বোটের কেবিনে? আপনি তো ওপরে ছিলেন, ডগরুকে খুঁজছিলেন, তাই না? আমি শ্রেয়ার চিৎকার শুনতে পাই। ও আচ্ছা। তো ইন্সপেক্টর দবে, কতজন খুনিকে আপনি চেনেন যারা খুন করার পর চিৎকার করে, যাতে পুলিশের নজর তার দিকে আকর্ষিত হয়? হতে পারে ও ইচ্ছা করে চিৎকার করছিল, যাতে আপনি আদালতে এই যুক্তিটা দিয়ে ওনাকে নিরপরাধ প্রমাণ করতে পারেন। স্মার্ট থিঙ্কিং, উকিলের মতো চিন্তা ভাবনা হয়ে গেছে আপনার। ছাড়ুন, পরের প্রশ্ন। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী মিস্টার মধুকর ভাইতির মৃত্যু সন্ধে 8:30টার সময় হয়েছিল। কটার সময় আপনি গ্রেফতার করেছিলেন মিসেস শ্রেয়া ভাইতিকে? রাত 10:30টায়। ইন্সপেক্টর দবে, আপনি কতজন খুনিকে চেনেন যারা খুন করে 2 ঘন্টা ঘটনাস্থলে বসে অপেক্ষা করতে থাকে যতক্ষণ না পুলিশ এসে তাকে গ্রেফতার করে? হাউ মেনি ডু ইউ নো? নিজের লজিক দিয়ে বাস্তবকে পরিবর্তন করতে পারবে না কেডি? ইয়োর অনার, মিসেস শ্রেয়া ভাইতির কাছে নিজের স্বামীকে খুন করার অন্য একটা উদ্দেশ্য ছিল। ভাইতি ফিশারিজের ম্যানেজার মিস্টার শ্রীকান্ত সুরতি, আমি ওনাকে ডাকার অনুমতি চাইব। ইয়োর অনার, এই হলো সেই ভাঙা হিল যেটা পুলিশ ওই নৌকায় পেয়েছে। মিস্টার শ্রীকান্ত সুরতি, মিসেস শ্রেয়া ভাইতির কাছে কি এমন ধরনের হিলের জুতো আছে? হ্যাঁ, আর এর সাথে দুটো ম্যাচিং শাড়িও, একটা শিফনের আর একটা সিল্কের। দারুণ পর্যবেক্ষণ শক্তি। আচ্ছা মিস্টার সুরতি, আপনার কি শুধু মিসেস শ্রেয়া ভাইতির কাপড় আর জুতো দিকেই নজর আছে নাকি ওনার দিকেও? আপনি ওনাকে ভালোবাসেন, তাই না? হ্যাঁ, আগে হ্যাঁ। অর্ডার অর্ডার। আর আমার খুব রাগও হয়েছিল যে ও মধুকর ভাইতি নামক একটি অমানুষকে বিয়ে করেছিল। খুব অত্যাচার করতো ওর ওপরও, খুব মারতো। এটা আপনাকে কে বললো? আই এম কোয়াইট শিওর মিস্টার ভাইতি তো নয়। শ্রেয়া নিজেই। ও আর আমি খুবই ক্লোজ হয়ে গেছিলাম। আমি একে অনেকবার বলেও ছিলাম মধুকরকে ছেড়ে আমায় বিয়ে করতে। মিস্টার শ্রীকান্ত সুরতি, শ্রেয়া এটা কিভাবে করতে পারতেন? কারণ এটা যদি উনি করতেন তাহলে মিস্টার ভাইতির এত বড় মাছের ব্যবসা ওনার হাতছাড়া হয়ে যেত। তাই শ্রেয়া মিস্টার ভাইতিকে খুন করেছেন যাতে তার ব্যবসা আর ম্যানেজার মানে আপনি দুই ওনার হয়ে যায়। সো ইউ সি, আ পারফেক্ট হ্যাপি এন্ডিং। হ্যাঁ, এরকম অমানুষের থেকে রেহাই পাওয়া হ্যাপি এন্ডিংয়ে ভালোই হয়েছে, মরে গেছে। অর্ডার অর্ডার। যদি কিছু মনে না করেন মিস্টার শ্রীকান্ত সুরতি, ওই দিন বিকেলে মিস্টার মধুকর ভাইতির কথা অনুযায়ী আপনি বাজারে গিয়েছিলেন মোমবাতি আনতে, রাইট? তো মোমবাতি নিয়ে আপনি কখন ফিরলেন, কটার সময়, হোয়াট টাইম? প্রায় সন্ধ্যে 6টার সময়। 6টার সময়। বস নিচের কেবিনে কিছু অ্যাকাউন্টসের কাজ করছিলেন, আর জানি না কারোর সাথে ফোনে কথা বলছিলেন। মধুকর ভাইতির সঙ্গে কথা বলছিস তুই? চিনিস তো আমাকে?
শ্রেয়া আমার বউ, আমি ওর সাথে যা খুশি করব। তুই মাঝে কথা বলার কে? বেশি কথা বললে কেটে ফেলবো। তুই এখানে কি দাঁড়িয়ে আছিস? মোমবাতি জ্বালা আর যা এখান থেকে। আচ্ছা, তো ওই মোমবাতিটা আপনি জ্বালিয়েছিলেন, কিন্তু এটাকে এরকম বেঁকিয়ে কেন জ্বালালেন? আমি তো সোজাই জ্বালিয়েছিলাম। তাহলে এটা বেঁকে গেল কিভাবে? আর অদ্ভুত ব্যাপার, বাঁকাভাবে জ্বললো কিন্তু চারদিক দিয়ে সমানভাবে গলেছে। আগে আমি কিছু বুঝতে পারলাম না। অফকোর্স, আমি বোঝাচ্ছি। ইওর অনার, যদি আপনার অনুমতি হয় তো। ইওর অনার, কোনো মোমকে যখন আমরা সোজা জ্বালাই তখন ওটা চারদিক থেকে সমানভাবে গলতে থাকে, কিন্তু যখন মোমবাতিটাকে বেঁকিয়ে দেব ওটা তখন ঠিক এইভাবে গলতে থাকে। ইওর অনার, এই মোমবাতিটাকে দেখুন, এটা বেঁকে জ্বলেছে কিন্তু চারদিক থেকে এটা সমানভাবে গলেছে। দয়া করে আপনি কি আমাদের এটা বলবেন যে এই মোমবাতির সাথে কেসের কি সম্পর্ক? এই মোমবাতিটার এই কেসটার সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। তাহলে প্লিজ মামলায় মন দিন কেডি, মোমবাতিটা পাশে রেখে দিন। হ্যাঁ ইওর অনার, সরি ইওর অনার। মিস্টার সুরতি, এই বন্দুকটা এটা কি আপনার? না। হলেও আপনি স্বীকার করতেন না। এনিওয়ে, হ্যাঁ, আপনি সেদিন রাতে 8:30টার সময় কোথায় ছিলেন? মিস্টার সুরতি ওই সময় বম্বে হসপিটালে ছিলেন ইওর অনার। নিজের বন্ধুকে ব্লাড ডোনেট করছিলেন। এই হলো ওনার ব্লাড ট্রান্সফিউশন রেকর্ড। মিস্টার সুরতি, আমি আশা করছি আপনার বন্ধুর শরীর এখন ভালো আছে। এটা বলুন যে এই মোমবাতি কেডি, হ্যাঁ। প্লিজ মুভ অন। না ইওর অনার, আমি তো শুধু এটাই বলতে চাইছিলাম যে এই মোমবাতিটার ওপর একজন মানুষেরই আঙুলের ছাপ রয়েছে। কাম অন কেডি, এটা খুবই স্বাভাবিক। এই ছাপ মিস্টার সুরতিরই, কারণ মোমবাতি উনি জ্বালিয়েছিলেন। আপনি একদমই ভুল প্রসিকিউটর ম্যাডাম। ইওর অনার, এই মোমবাতিটার ওপর না তো মিস্টার সুরতির, না মিসেস শ্রেয়া ওয়াইতির, আর না তো মিস্টার ওয়াইতির আঙুলের ছাপ রয়েছে। তাহলে ওটা কার ছাপ? ইওর অনার, এই মোমবাতিটার ওপর মিস্টার সম্রাট দত্ত, তার পাশে বসে থাকা মিসেস সুগন্ধা ওয়াইতির এটা। মিসেস সুগন্ধা ওয়াইতি, আমি ক্ষমা চাইছি যে আপনার পায়ে চোট আছে আর আমি এক্ষেত্রে সাহায্য করতে পারছি না। আদালতে আছি তো তাই জন্য। আর কিভাবে এই চোট পেলেন আপনি? আগে কালকে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আমার পা মচকে গেছিল। এই সিঁড়িটা কি আপনার বাড়ির সিঁড়ি নাকি মিস্টার ওয়াইতির নৌকার সিঁড়ি, যেটা ওখানে কেবিনে যাওয়ার জন্য ব্যবহার করা হয়? কোন সিঁড়িটা ছিল? কি হলো, আপনি একদম চুপ করে গেলেন যে আপনার মুখ নিচু হয়ে গেল? মিসেস ওয়াইতি, এই মোমবাতিতে আপনার আঙুলের ছাপ পাওয়ার পরিষ্কার অর্থ হলো যে সেই সন্ধ্যায় আপনি ওই নৌকাতে ছিলেন। কিন্তু যে কথাটা আমার মাথায় ঢুকছে না মিসেস ওয়াইতি, সেটা হলো আপনার জুতোর হিলটা ভেঙে গিয়ে আপনার বা পা মচকে গিয়েছে, নাকি আপনার পাটা মচকে যাওয়ার জন্য আপনার স্যান্ডেলের এই হিলটা ভেঙে যায়, আর তারপর আপনার ওই মাথার ওপর এই যে আঘাতটা, সেটা এই বিষয়ের ইঙ্গিত যে বোধহয় আপনার মাথা নৌকা থেকে বেরিয়ে থাকা লোহার পাইপটার সঙ্গে ধাক্কা লাগে, যার মানে দাঁড়ায় যে আপনি ওই সন্ধ্যায় নৌকায় ছিলেন। আপনি ছিলেন তো নৌকায় সেদিন, সুগন্ধা দেবী? আগে আগে আমি নৌকায় গেছিলাম, ওই নৌকায়। তখন রাত প্রায় 9টা হবে। আমি ওখানে মধুকরের কাছে আমার প্রশ্নের উত্তর জানতে গেছিলাম, কিন্তু আমি যখন ওখানে পৌঁছালাম
মধুকর, এক মিনিট মিসেস ভাইতি, আপনি মিস্টার ভাইতির মুখ দেখেছিলেন? হাউ স্ট্রেঞ্জ, কারণ পুলিশের রিপোর্ট অনুযায়ী তো উনি উল্টো হয়ে পড়েছিলেন, মুখ গুজে, অন্ধ হয়ে। আগে না, আমি যখন ওকে দেখি ওর পিঠটা পুরোপুরি দেওয়ালে ঠেকেছিল। হাউ স্ট্রেঞ্জ। 9টার সময় মিসেস ভাইতি দেওয়ালের দিকে পিঠ করে বসেছিলেন আর 10:30টার সময় মাটিতে শুয়েছিলেন। ইয়নার, যদি মিসেস ভাইতির কথাটাই সত্যি বলে মেনে নেওয়া হয় তো কেউ 9টা থেকে 10:30টার মধ্যে মিসেস ভাইতির লাশটাকে নাড়াচাড়া করেছিল, মানে ওখানে কেউ ছিল যে ওই নৌকাটায় ছিল। মিসেস সুগন্ধ ভাইতি, আমি নিশ্চিত যে এই বন্দুকটা এটা আপনার নিশ্চয়ই নয়। আগে না, এটা আমার না। অ্যাজ আই থট, আপনি ভেবেছিলেন যে যদি মিস্টার মধুকর ভাইতির খুনের ঘটনার অভিযোগে শ্রেয়া ভাইতির কোনো শাস্তি হয়ে যায় তাহলে ওনার কোটি কোটি টাকার মাছের ব্যবসার মালিক আপনি হবেন, এটা কি আপনি ভেবেছিলেন? এনিওয়ে, এটা বলুন যে 9টার সময় আপনি নৌকোয় পৌঁছলেন, 8:30টার সময় আপনি কোথায় ছিলেন? উনি রাস্তা ট্রাফিকে আটকে ছিলেন, ইয়োর অনার। মেগা ক্যাব প্রাইভেট ট্যাক্সি M03429 এ ছিলেন, এই তার বুকিং রিসিপ্ট। আই এম সরি কেডি, কিন্তু মিসেস সুগন্ধা ভাইতি ওই সময় ওখানে ছিলেন না। ইনফ্যাক্ট তোমার কোনো সাসপেক্ট খুনের সময় ওই নৌকায় ছিলেন না। চল। এসব কি হচ্ছে? এই লোকটা কে? ইয়োর অনার, এ স্মাগলার ডাগরু মোড়ে। একে খুঁজতেই সেই রাত্রে আমরা নৌকায় গেছিলাম, কিন্তু এ ওখানে ছিল না। আমি ওখানে ছিলাম সাহেব, ভাইতি সেটকে আমি ঘুষ দিতে এসেছিলাম, কিন্তু তার আগে ম্যাডাম ওখানে ছিলেন। দুজনের মধ্যে খুব ঝগড়া হচ্ছিল সাহেব। তারপর দুজন নিচে গেলেন নৌকোর কেবিনে, তারপর ওখান থেকে ম্যাডাম একা বেরিয়ে গেলেন আর পালিয়ে গেলেন। মিথ্যে বলছো তুমি, মিথ্যে বলছো তুমি। কটা নাগাদ তুমি ওনাকে দেখেছিলে? এই প্রায় 8:15 থেকে 8:30টার মধ্যে। কেডি 8:30, মানে খুনের সময়। অর্ডার, অর্ডার। ইয়োর অনার, ডাগরুর এই বয়ানে এটা পরিষ্কার হয়ে গেল নিজের স্বামী মিস্টার ভাইতির খুন মিসেস ভাইতি করেছেন। এ মিথ্যে বলছে, জজ সাহেব এই লোকটা মিথ্যে বলছে। আমি মধুকে মারিনি, তুমি মিথ্যে বলছো। 8:30টার সময় তুমি কোথায় ছিলে শ্রেয়া ভাইতি? আমি তো বাড়িতে ছিলাম। আমি একা ছিলাম আর খুব কাঁদছিলাম। প্রুফ দিস, কোনো প্রমাণ আছে তোমার কাছে? অবভিয়াসলি, কারণ সত্যিটা হলো যে মিসেস ভাইতি তুমি নিজের স্বামীকে খুন করেছো ওর ব্যবসার জন্য, মিস্টার শ্রীকান্ত সুরতিকে বিয়ে করার জন্য। ইয়োর অনার, আমার মক্কেল শ্রেয়া ভাইতি নিরপরাধ। দেন প্রুভ ইট ক্যাডি, ওই বেকা মোমবাতিটার সাহায্যে। কেডি আমার পুরো সন্দেহ ওই দ্বিতীয় স্ত্রীকে। আমার ফিল্মেও ঠিক এমনটাই হয়। ঝিলমিল, এটা মধুকর ভাইতির সেলফোনের রেকর্ড। মৃত্যুর আগের লাস্ট কল, দাবের নাম্বার এটা। এর মানে হলো মধুকর নিজেই দাবেকে ফোন করেছিল ডাগরুকে ধরানোর জন্য। মানে ডাগরু প্রথমে ওকে খুন করে, এখন ওর স্ত্রীকে ফাঁসিয়ে ডবল প্রতিশোধ? না বন্ধু, কি অন্য কেউ আছে। ও আরো একজন রয়েছে। সেই বিকেলে সুরতির সামনে মধুকর টেলিফোনে যার সঙ্গে ঝগড়া করছিল, সেই লোকটা আমি। আমি সেদিন সন্ধেবেলা মধুকরকে ফোন করেছিলাম, আর সেই সন্ধেবেলা নৌকায় গিয়ে ওকে খুন করেছিলাম। যখন শ্রেয়া আমাকে মধুকরের দ্বিতীয় বিয়ের ব্যাপারে বলল, আমি সহ্য করতে পারিনি, আর ওই ফোনের পরেই সোজা নৌকোয় গেলাম আর দরজার হ্যান্ডেল দিয়ে ওকে মেরে ফেললাম। সম্রাট, ওই নৌকাটার নাম কি ছিল? আমার তো মনে নেই। আর ওই নৌকার কেবিনে বিছানা কটা ছিল? একটা না দুটো? এক। আর এই যেই সময় তুমি মধুকর ভাইতির সঙ্গে দেখা করলে, তো মধুকর
কি রঙের টি শার্ট পরেছিল, লাল না সাদা? সাদা। আচ্ছা, যে হাতলটা দরজায় লাগানো ছিল ওইটা কি উচ্চতায় ছিল? এই পর্যন্ত, বুক অবধি। সম্রাট, ওই রাতে মিস্টার ভাইতি টি শার্ট নয় পিঙ্ক কালারের শার্ট পরেছিলেন। কেন মিথ্যা কথা বলছো তুমি? কেন এই দোষটা তুমি নিজের ঘাড়ে নিতে চাইছো শ্রেয়াকে বাঁচানোর জন্য? হ্যাঁ, আমি চাই শ্রেয়া বাঁচুক। আমি ওকে এতটা ভালোবাসি যে আমি ওর জন্য জীবনও দিতে পারি। আর সত্যি বলতে কি, এখন আমার ভয় করছে, মনে হয় ও খুন করেছে। তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। শ্রেয়া একেবারে নির্দোষ, আর আমি এই গোটা বিষয়টা আদালতে প্রমাণ করে দেব। রিল্যাক্স, আমাকে আমার কাজ করতে দাও। গো, যাও, রিল্যাক্স। থ্যাংক ইউ কেডি। বাঘ কেডি, বাঘের পর বাঘ। হ্যাঁ, বাহ, ভালো। প্রেম কাহিনীতে মোড়। কিন্তু ভাই ঝিলমিল, যাই বলো, ওই বাঁকা মোমবাতির যেটা রয়েছে হুম এখনো আমাকে ভাবাচ্ছে। হুম মধুকর ভাইতির খুন 1 জুন হয়েছিল, মানে কাল। একটা পুরো লুনার সাইকেল শেষ হবে। কি সাইকেল? লুনার সাইকেল ভাই। চাঁদ মামা একটা পুরো বৃত্ত সম্পূর্ণ করবে, পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত। ইন্টারেস্টিং। কেডি, আমি ভেবেছিলাম তুই আমার জন্য কোনো জ্যান্ত প্রডিউসার নিয়ে আসবি। তুই এটা নিয়ে এসেছিস, না জ্যান্ত না প্রডিউসার। ভালোই তো না, চুপচাপ বসে তোর গল্প শুনবে। কোথায় নিয়ে এলো? চল শোনা তোর গল্প শুরু থেকে। দাঁড়া, মোমটা কি জ্বালাই। করছিস? কি করছিস এটা? দাঁড়া না, 6টা বাজুক, যখন সুরতি এখানে এসেছিল। শুরু কর ভাই। আমার গল্পটা শুনিয়ে দিচ্ছি। শোন ভাই, আমার পুরো বিশ্বাস আছে যে তুই আমার গল্পটা বুঝতে পারবি। তো গল্পটা এরকম হয় যে যেদিন দ্বিতীয় স্ত্রী জানতে পারে। জলমেল, 6টা বেজে গেছে, মোমবাতিটা জ্বালা। ও, আই এম সরি, লাইট জ্বালাই। তারপর তৃতীয় স্ত্রীর প্রবেশ, আর যেই তৃতীয় স্ত্রী ঘরে এসে ঢোকে আর দেখতে পায় যে প্রথম স্ত্রীর দ্বিতীয় স্বামী ওর বিছানায় শুয়ে আছে। সামনে থেকে দেখে অবাক হয়ে যায়, মনের মধ্যে ঝড় বয়ে যায়, আর চোখের মধ্যে অন্ধকার হয়ে যায়। আর হঠাৎ কেডি, 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 দেখ না উঠলো। আমার গল্পের প্রভাব দেখেছিস? মানে আমার গল্প প্রভাব ফেলেছে। মাথা বেঁকে যায়নি, তাহলে বোটটা হেলে গেছে। কিভাবে? লো টাইট না, 8:30 বাজে। ও, নৌকোটা ঝুঁকে গেছে একদিকে। বলছি এটা উল্টে যাবে না তো? আর শোন, দেখ, ক্যান্ডেলটাও নিভে যাবে। তার মানে খুনি যখন এসেছিল তখন কেবিনে পুরো অন্ধকার ছিল। তাহলে দ্বিতীয় মোমবাতিটা জ্বালাবো কি? না, 9টা পর্যন্ত অপেক্ষা করি। ওই ঝুলমিল, 9টা বেজে গেছে। সুগন্ধা 9টার সময় এসেছিল। জ্বালিয়ে দে মোমবাতিটা। জ্বালাচ্ছি। গল্পটা কত দূর এগুলো তোর? আমার গল্পের তো ভাই এখন ইন্টারভিউ হয়নি। ও,
শোনা শোনা, তুই শুনি যা, আমাদের হাতে এখন অনেক সময় আছে। তখন দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রীর তৃতীয় স্বামীর কাছে যায় আর ওর কাছে দয়া ভিক্ষা করে, চোখের জল ফেলে আর বলে, রাজ, আমার পেটে যে বাচ্চাটা আছে সেটা তোমার, বাচ্চাটা শুধু তোমার, আমার কথা বিশ্বাস করো। ওর তোর গল্পটা মগজে ঢুকেছে কিনা আমি জানি না, কিন্তু ওর গল্পটা আমি বুঝে গেছি। কাল সেটা আদালতে বোঝাবো। তাহলে তুমি এটা করলে কেডি? সারা রাত ওই নৌকায় থেকে শুধু দুটো মোমবাতি পুড়িয়েছো তুমি? আর এতে কি প্রমাণ হলো কেডি? ব্যাস এটাই যে একটা মোমবাতি পুড়তে 2.5 ঘন্টা লাগে? কারেক্ট ইওর অনার। এবার এই ব্যাকা মোমবাতিটা এই খুনের গল্পটাকে ঘটনাক্রমে বলবে। ইওর অনার, সমুদ্রের জোয়ার ভাটা মানে হাই টাইড আর লো টাইড চাঁদ আর পৃথিবীর অবস্থানের উপর নির্ভর করে থাকে। হাই টাইড আর লো টাইডের সাইকেল চাঁদের বেড়ে যাওয়া বা কমার উপর নির্ভর করে। এই সাইকেল পুরো 28 দিনের হয়, পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত। আর পূর্ণিমা আর অমাবস্যার রাতে টাইডের প্রাবল্য সব থেকে বেশি হয় ইওর অনার। সোজা কথায় বললে ইওর অনার, যদি কোনো মাসের প্রথম তারিখে হাই টাইড বা যদি লো টাইড 9টার সময় এসে থাকে, তাহলে ঠিক 28 দিন পর হাই টাইড বা লো টাইড 9টার সময়ই আসবে। আমার এই রিসার্চকে ভিত্তি করে আমি উঠে পড়লাম নৌকোতে এই ইনভেস্টিগেশনে। আর আমি ওখানে কি পেলাম ইওর অনার, সবার আগে সন্ধ্যে 6টার সময় সুরতি ওখানে আসে আর ও ওই মোমবাতিটা জ্বালায় সোজা, কারণ তখন বোটটা হাই টাইডে ছিল, মানে সোজা। তার ঠিক 2.5 ঘন্টা পর খুনি ওখানে আসে হাতে গ্লাভস পরে মধুকরকে খুন করতে। কিন্তু ততক্ষণ পর্যন্ত মোমবাতিটা ইওর অনার পুরোপুরি নিভে গিয়েছিল, পুড়ে গিয়েছিল, কেবিন অন্ধকার ছিল। সেই কারণেও মধুকরের উপর গুলিটা চালাতে পারেনি। মধুকর ওর পায়ের শব্দ শোনে, দুজনের মধ্যে হাতাহাতিও হয়, যার মধ্যেই খুনির হাত থেকে গুলি বেরিয়ে যায়। ইওর অনার, এতেই ঘাবড়ে গিয়ে ও দরজার ভেঙে যাওয়া হাতলটা দিয়ে মধুকরের উপর হামলা চালায়, যার কারণে মিস্টার মধুকর মাইতির মৃত্যু হয়। তারপর উনি মধুকর মাইতির দেহটা দেওয়ালের উপর এরমভাবে রেখে দিল আর ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু পালিয়ে যাওয়ার আগে সে খুব চালাকি করে দরজার হাতলটা আবারও দরজায় লাগিয়ে দেয়। সে জানতো যে কেউ ওখানে আসবে আর তার আঙুলের ছাপ ওই দরজার হাতলে লেগে যাবে, তার মানে হলো মার্ডার ওয়েপেনের উপর, যেমনটা হলো। এখান থেকে ইওর অনার শুরু হয় লো টাইড। এই নৌকাটা পারেতেই ছিল, সে কারণে দেখুন লো টাইড হওয়ার জন্য ঠিক কিভাবে নৌকাটা একদিকে হেলেছিল বালির মধ্যে। তারপর ইওর অনার 9টার সময় মিসেস সুগন্ধা বাইতি ওই নৌকায় আসলেন। নৌকার কেবিনে অন্ধকার দেখে উনি একটা নতুন মোমবাতি জ্বালালেন। কিন্তু যেমনটা আমি বলেছিলাম ইওর অনার, ওই সময় ভাটা ছিল, নৌকা নিজের অবস্থান থেকে 20 ডিগ্রি হেলেছিল, মানে বেঁকে ছিল। সুগন্ধা দেবী মোমবাতি তো সোজা লাগিয়েছিলেন, যেটা বোটটা সরে যাওয়ায় বেঁকে গিয়েছিল। সেটাই ওই হেলে যাওয়া ক্যান্ডেলটার রহস্য ইওর অনার। এতে কি প্রমাণ হয় কেডি? কেবিনে আলো হতেই মিসেস সুগন্ধা বাইতির চোখ নিজের স্বামীর লাশের ওপরে গেল, যেটার পিঠের দিকটা দেওয়ালের দিকে হেলানো ছিল। উনি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যান। এবং ফাইনালি ইওর অনার, রাত 10:30টার সময় যখন হাই টাইড হলো, ওই নৌকাটা সোজা হয়ে যাওয়ার কারণে মিস্টার মধুকর বাইতির দেহ উল্টে মুখ থুবড়ে মাটির ওপর পড়ে যায়। ওই সময় মিসেস শ্রেয়া বাইতি ওখানে আসলেন। উনি তখন খুনির বন্দুকটা নিচে পড়ে থাকতে দেখেন, ভয় পেয়ে বন্দুক কুড়ন, এবং সেই সময় ইন্সপেক্টর দাবে সেখানে আসেন। আর ওনার মনে হয় যে মিসেস শ্রেয়ার বাইতি এই খুনটি করেছেন। ইওর অনার, এই সব কিছু থেকে একটা সত্যি সামনে চলে আসে, যে সমস্ত সাক্ষী মিস্টার সুরতি, মিসেস শ্রেয়া বাইতি এবং মিসেস সুগন্ধা বাইতি একেবারে সত্যি কথা বলছেন। কেডি, তাহলে মিস্টার ভাইতিকে খুন কে করেছে? ইওর অনার, মধুকর বাইতির হত্যাকারী মিস্টার সম্রাট দত্ত।
মিস্টার সম্রাট দত্ত, আদালত এটা জানতে চায় যে সেদিন যখন আপনি আমার অফিসে আসলেন তখন আপনি আমায় বলেছিলেন যে মিস্টার মধুকর ভাইতিকে খুন আপনিই করেছেন, এটা কি সত্যি কিনা? ওটা তো আমি শ্রেয়াকে বাঁচানোর জন্য মিথ্যে বলেছিলাম। আর আপনি তো প্রশ্ন করে আমার মিথ্যে ধরেও ফেলেছিলেন কেডি। কারেক্ট। আর এবার আদালতের জন্য আমি সেই প্রশ্নগুলোকে আবার বলছি। ওই বোটের নাম কি ছিল? আমার মনে নেই। জলপুরি। জলপুরির কেবিনে বিছানার সংখ্যা কটা ছিল? 1 না 2? একটা। 2। সেদিন যখন তুমি মিস্টার ভাইতির সঙ্গে দেখা করেছিলে তখন তিনি কি রঙের টি শার্ট পরেছিল, লাল না সাদা? সাদা। কে বাত হে, 0 আউট অফ 3। এবার শেষ প্রশ্ন, দরজার ওই হাতলটা ওই দরজায় কতটা উচ্চতায় ছিল, মানে কত হাইটে ছিল? এই অবধি, আমার বুক অবধি। বুক পর্যন্ত। মিস্টার দত্ত, সেদিন আপনি যখন আমার অফিসে যান তখন আমার এই প্রশ্নে আপনার ওই উত্তর আমাকে ভাবতে বাধ্য করেছিল। আর আমি এই সিদ্ধান্তে পৌঁছলাম যে কোনটা আপনার দেখা বা না দেখা দরজা রয়েছে যেটার মধ্যে আপনি ওই হাতলটা এই জায়গায় এই হাইটে দেখতে পেলেন। আর তখন আমি বুঝতে পারলাম যে আপনি মিথ্যা কথা বলতে বলতে একটা বেশি মিথ্যা কথা বলে ফেলছেন। মানে আপনি আমাকে ভুল পথে চালনা করার চেষ্টা করছেন, মানে আমাকে এটা বোঝাতে চাইছিলেন যে আপনি ওই নৌকায় জানেনই, কিন্তু বাস্তবে আপনি ওই নৌকায় গিয়েছিলেন কি না? এর কোনো প্রমাণ নেই, ইয়োর অনার। পাকা প্রমাণ না হোক, সন্দেহের কারণ আছে ইয়োর অনার। নৌকোতে একটা সন্ধ্যা কাটানোর পর আমার বিশ্বাস হলো যে যদি আলোতেই এত লোকের মাথা ওই ঝুলে থাকা লোহার পাইপে লেগে থাকে তাহলে রাতে খুনির মাথা নিশ্চয়ই ওই লোহার পাইপে নিশ্চিতভাবে লেগেছিল। ভালো করে দেখো কেডি, সম্রাটের মাথায় কোনো আঘাত নেই, কোনো ক্ষত নেই। প্রসিকিউটর ম্যাডাম, ক্ষতচিহ্ন না থাকলেও সম্রাটের কপালে ঘাম দেখা দিয়েছে। কেন মিস্টার সম্রাট? আসলে গরম লাগছে তো তাই। আই আন্ডারস্ট্যান্ড। অনেকের আবার এসিতে থাকলেও গরম লাগে। এই নিন, মাথাটা মুছে নিন। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ইউ আর মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ মিস্টার সম্রাট। ইওর অনার, এটা বলা হয়ে থাকে যে কারোর কপালে লেখা থাকে না যে খুনি কিনা। আমি আজ আদালতে এই কথাটা ভুল প্রমাণ করতে চলেছি। এই দেখুন ইওর অনার, মেকআপ ফাউন্ডেশন। অর্ডার অর্ডার। আর ওই দেখুন ইওর অনার, ক্ষত চিহ্ন। আজব তো, আমার চোট আমার ইচ্ছে হলে দেখাবো না তো দেখাবো না। আর তাছাড়া আমার ঘরে লেগেছিল, ওই নৌকার ভাঙা পাইপে আমার লাগেনি। কি বললেন আপনি মিস্টার সম্রাট দত্ত? ভেঙে যাওয়া পাইপ? মিস্টার সম্রাট দত্ত, আমি আদালতে যখনই ওই পাইপের কথা উল্লেখ করেছি লোহার পাইপ বলেছি। এত লোকের মাথা ওই ঝুলে থাকা লোহার পাইপের সঙ্গে ধাক্কা লাগে, আপনি কি করে জানলেন যে ওই লোহার পাইপটা ভেঙে যাওয়া ছিল? আমি বলছি মিস্টার সম্রাট দত্ত, আপনি এটা জানেন কারণ আপনার চোটটা ওই পাইপ থেকেই লেগেছে। আপনিও ওই নৌকোয় গিয়েছিলেন আর মিস্টার ভাইতিকে খুনও আপনিই করেছিলেন। আপনি পুরোপুরি ফেঁসে গেছেন। মিথ্যা বলে কোনো লাভ নেই মিস্টার সম্রাট দত্ত। আর প্লিজ মেনে নিন যে খুন আপনিই করেছেন, নাকি আমি আরো অনেক প্রমাণ দেবো এই ব্যাপারে। হ্যাঁ, আমি মেরেছি মধুকর ভাইতিকে। থ্যাংক ইউ। অর্ডার অর্ডার। 14 বছর ধরে আমি ওকে ভালোবেসেছি, কিন্তু ওর কাছে তার কোনো মূল্যই নেই। মধুকর ওকে বিয়ে করেছিল বলেই আমি ওকে মারার সিদ্ধান্ত নিয়েছি। সেই কারণেই নৌকোতে গিয়ে আমি ওকে মেরে ফেলেছি। আর দুর্ভাগ্যবশত মিস্টার দত্ত, আপনি তো আপনার প্রেমিকাকে ফাঁসিয়েই দিয়েছিলেন। আরে কিসের ভালোবাসা, ও তো ওই সুরতিকে ভালোবাসতো, আর ও আমাকে ধোকা দিল। এই জন্যই আমি এক তীরে দুটো নিশানা লাগালাম, একজনকে মেরে আরেকজনকে ফাঁসিয়ে। ইংরেজিতে একটা প্রবাদ আছে মিস্টার দত্ত, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নো ম্যান। আর ওই টাইডের কারণে আপনাকে একটা লম্বা সময় জেলখানায় কাটাতে হবে। কনগ্রাচুলেশনস। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। মধুকর ভাইতি খুনের মামলায় এই আদালত মিস্টার সম্রাট দত্তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল। আর মিসেস শ্রেয়া ভাইতিকে এই খুনের অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে।
The case is closed. ধন্যবাদ কেডি। কনগ্রাচুলেশনস মিসেস ভাইতি। আপনাকে তো মিসেস ভাইতি বলতে পারি না। হ্যাঁ শ্রীকান্ত, এখন কি ইচ্ছে? বিয়ে? হ্যাঁ, ইচ্ছে তো সেটাই। এখন শ্রেয়া হ্যাঁ বললেই। আরে হ্যাঁ বলবে তো, কেন বলবে না? হ্যাঁ কিন্তু এটা একটু চেক করে নিও শ্রেয়া, ওর আবার দুটো বউ নেই তো। না হলে আবার, যদিও আজকালকার দিনে তো একটা বউ দিয়ে হয় না, দুটো দুটো তো। am I right or am I right? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.